গলার নিচে চুলকাই দিতে বলে কি মাঠে যেতেছ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে দেখেন সবাই কত সুন্দর করে মেহেদি পড়ছে, তাই আমিও একটু পরে নিলাম দুই হাতে। এদিকে ভাবি পিঠা বানাচ্ছে। পিঠাগুলো অবশ্য আগে বানিয়ে রোদে শুকানো হয়েছে, এখন জাস্ট একটু তেলে ভেজে তারপর শিরায় ডুবাবে। তো এই কাজটা আমাদের সকালে করার কথা ছিল, তো আমরা রাতেই করে রাখছি, কারণ কুরবানি ঈদে কিন্তু খুব বেশি একটা সময় থাকে না হাতে। সেজন্য কাজগুলো যদি একটু আগে ভাগে করে রাখা যায় তাহলে আমাদের জন্য খুব সহজ হয়। এই পিঠাগুলোর নাম হচ্ছে নকশি পিঠা। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে দেখেন খুব সুন্দর, প্রতিটা পিঠাই একদম অসাধারণ। এগুলো হচ্ছে আখের গুড়, আর এই গুড় দিয়েই শিরা করা হবে। আমার মেঝোজা পিঠাগুলো খুব সুন্দর করে ভাজছে। আমি অবশ্য এতগুলো পিঠা একসাথে দিয়ে কখনো ভাজতে পারি না। আমি একটা একটা করে পিঠা ভাজবো, তো সারা দিন লাগিয়ে দিব আর কি। এই নকশি পিঠাগুলো আমি এত সুন্দর করে বানাতেও পারি না আর ভাজতেও পারি না। তবে রোজার ঈদে এই নকশি পিঠাগুলো বানানোর খুব চেষ্টা করেছিলাম, বানিয়েছি এবং শিরাতেও ডুবিয়েছিলাম। তো যারা যারা খেয়েছে তারা সবাই কিন্তু ভীষণ প্রশংসা করেছে। যদিও আমি আসলে এতটা প্রশংসা পাওয়ার যোগ্য ছিলাম না, তারপরেও সবাই আমাকে খুব বেশি ভালোবাসে, তো সেজন্য অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। এটা হচ্ছে আমার ছোট দেবর। তো আমার ছোট দেবর এবার খাসি কুরবানি দিবে। খাসিটা বেশ বড় সড়ো, কিন্তু স্বাস্থ্য একটু কম, দেখতে খুবই সুন্দর। এদিকে ভাবি পিঠা বানানো প্রায় শেষ, আর আমি আজকে রোজা রেখেছিলাম, এখন আমি পিঠা দিয়ে রোজা ভাঙবো ইনশাল্লাহ। এটা হচ্ছে কলা পাতায় বানানো পাতার পিঠা, আর এটা হচ্ছে শিরিষ পিঠা। খুবই সুন্দর, আর অনেকগুলো ডিজাইন আছে। এই পিঠাটা দেখে বোঝা যাচ্ছে পিঠাটা খুবই নরম হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমি যেহেতু রোজা রেখেছি তাই পিঠা দিয়ে ইফতার করব। বিসমিল্লাহ। ঈদের নামাজ হচ্ছে 7টায়, তাই আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের আয়োজনটা নামাজের আগেই শেষ করতে যাচ্ছি, যাতে করে খালি পেটে কেউ নামাজে না যায়। যারা ঝাল খেতে পছন্দ করে তারা ঝাল খাবার খেয়ে যাবে, আর যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা মিষ্টি খাবার খেয়ে যাবে। আমাদের ফ্যামিলিতে আসলে মিষ্টি খাবারটা খুব কমই খাওয়া হয়, যেহেতু মিষ্টিতে প্রচুর চিনি থাকে। তো সেজন্য আর কি দুইটা আইটেম রেখেছি, একটা হচ্ছে নকশি পিঠা আর একটা হচ্ছে সেমাই। সকালে নাস্তার আইটেম শেষ করে আপনাদের সাথে কুরবানি গরুগুলো শেয়ার করব ইনশাল্লাহ। আর এবার আমরা কি কি কুরবানি দিচ্ছি এবং কুরবানির পশুর দাম কত করে পড়েছে তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব।
আজকে আমাদের শুটকি ভর্তা হবে। শুটকি ধুয়ে নিয়েছি, আর এই যে কাঁচামরিচ। আমরা এখন রান্নার ফাঁকে ফাঁকে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ কোরবানির মাঠে তো সব দা বটি চলে যাবে, তখন আর কিছুই করতে পারবো না। সেজন্য মাঠে যাওয়ার আগে দা বটির যত কাজ আছে সব কাজ মোটামুটি সেরে নিচ্ছি। আর এদিকে ভাবি সেমাইটা রান্না করে নিচ্ছে। তো এই তো আমরা 3 জা মিলে সব কাজ গুছিয়ে নিচ্ছি। বেশি দিন লাগবে। ভাবির হাতে সব ধরনের ভর্তা খুবই ভালো লাগে খেতে, সেজন্য ভাবিকে বললাম যে সকালবেলা শুটকি ভর্তা করতে। আর আমরা গাজীপুরবাসীরা শুটকি ভর্তাটা খেতে খুব পছন্দ করে থাকি, সবাই খুব ভালোবাসে শুটকি ভর্তা। গরম গরম ভাতের সাথে এরকম শুটকি ভর্তা হলে আর কিচ্ছু লাগে না। সারাই গেছি আমি মুরগির লাগে খার রয়েছি। সকালে মোটামুটি সবার নাস্তা খাওয়া শেষ, তাই এখন সবাই নামাজে চলে যাচ্ছে। নামাজ থেকে এসেই কোরবানি মাঠে চলে যাবে। আর এদিকে আমাদের কাজ অনেকটা হালকা হয়েছে, সকালের আয়োজনটা যেহেতু শেষ হয়েছে, তাই আমরা এখন একটু ফ্রি আছি। এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের কোরবানি পশুগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা খাসি, এই খাসিটা আমার ছোট দেবর দিচ্ছে। তো এটা দাম হয়েছে 20,000 টাকা। খাসিটা অনেক বড়, কিন্তু একটু শুকনো লাগছে। আর এই যে দেখেন কিভাবে মিশে গেছে আমার সাথে। এই গরুটা আমার মেজো ভাসুরের, আর এই গরুটা আমার বড় ভাসুর কিনেছে কুরবানি দেওয়ার জন্য। তো এটার দাম পড়েছে প্রায় 80,000 টাকা। আমি অনেক চেষ্টা করেছিলাম এই গরুটাকে একটু আদর করার জন্য, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। আর এই যে এটা হচ্ছে আমাদের গরু, আর আমাদের গরু দুইটা শেয়ারে আমরা কুরবানি দিচ্ছি এবার। আর এই গরুটার দাম পড়েছে প্রায় 1,30,000 টাকা। গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং হৃষ্টপুষ্ট, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে গরুটা।
যাইতেই চায় না। এখন আমাদের বাড়ির যত আন্ডা বাচ্চা আছে সবাই মিলে এখন রেডি হচ্ছে, কুরবানি মাঠে যাবে। এখন হাতে করে কে কি নিয়ে যাবে সেটাই ডিসকাস চলছে। ওরা 4 ভাই মিলে ভীষণ আনন্দ করছে, মজা করছে। আর ওরা সবাই কিন্তু চাচাতো ভাই বোন, ওদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক। আসলে পরিবারের সবাই মিলে যদি একত্রে এইভাবে ঈদ করে তাহলে ঈদের মজাটাই কিন্তু অনেক বেড়ে যায়। তো আমরাও কিন্তু 3 যা মিলে খুব আনন্দ করছি, মজা করছিলাম। ওরাও খুব এনজয় করছিল, মজা করছিল। কি মাঠে যেতেছ? আচ্ছা ঠিক আছে। আমারে দুই আছে। ওইটা খুব চেষ্টা করছি পাইতে যাইতো। কুরবানির মাঠ থেকে রান্না করার জন্য কিছু মাংস পাঠিয়েছে, এখন সেগুলোই চটজলদি রান্না করার চেষ্টা করছি। এই যে আমাদের খাসির মাংস এসে গেছে। গরুর মাংসের পাশাপাশি কিছু খাসির মাংস এখন রান্না করব খাওয়ার জন্য। এখন আমাদের কাটাকাটির প্রস্তুতি চলছে, কিছু মাংস কাটা হয়েও গেছে। তো এগুলো ভালো করে ধুয়ে এখন বসিয়ে দেব চুলায়। গরুর মাংস এবং খাসির মাংস দুটো এখন বসিয়ে দেব। তারপর আস্তে আস্তে আরও কিছু মাংস অবশ্যই রান্না করা লাগবে। কুরবানির মাঠ থেকে যে প্রথম মাংসটা নিয়ে আসা হয় সেই মাংস দিয়েই আমরা একটা ভুনা মাংস রান্না করি এবং সাথে কলিজা থাকে। তো কলিজা এবং মাংস থাকার কারণে কিন্তু এই মাংসের টেস্টটাও থাকে অন্যরকম। মাংস রান্না প্রায় শেষের দিকে, সেজন্য একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, সাথে একটু ধনে গুঁড়াও ছিটিয়ে দিলাম। গরুর মাংসে যদি পরিমাণের বেশি পেঁয়াজ ব্যবহার করা হয় তাহলে কিন্তু গরুর মাংস একদম টকটক হয়ে যায়,
সেজন্য আমি একদম সবার লাস্টে মানে মাংস রান্নার একদম লাস্ট পর্যায়ে এসে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। এতে করে মাংসটা টকও হবে না এবং খেতেও খুব ভালো লাগবে। উফ, এত গরম! এই গরমের মধ্যে বসে বসে রান্না করাটা মানেই বিশাল একটা ধৈর্যের ব্যাপার। মাংসের পাশাপাশি এখন আমিও মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছি, এত গরম লাগছে আমার। গরমে যে কী পরিমাণের ঘামছি সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা সব সময় 3 পাতিল মাংস রান্না করি, বড় বড় 3 পাতিল। তো একটা হাড়ের মাংস থাকে, একটা নিরালা মাংস থাকে, আর একটা ভুনা মাংস থাকে। ভুনা মাংসটা অবশ্য দুপুরেই খাওয়া শেষ হয়ে যায়। আবার সবাই মাংস নিয়ে যখন ঢাকা যায় তখন তাদের সাথেও কিছু মাংস মানে রান্না করা কিছু মাংস বক্সে ভরে দিয়ে দিতে হয়। ঝাল কমালে আর একটু লাল মরিচ বাইরে যদি কি বলেছে। মাংস রান্না করে আমরা 3 বাবুর্চি কেমন চেক করছি দেখেন। মাংসের সব কিছু ঠিকঠাক আছে কিনা, লবণ মশলা সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো আমরা এখন চেক করছি। আর আমার ছোট যা আরাফাতের রোজা রেখেছিল, এখন সে মাংস দিয়ে ইফতার করছে। খাওয়া দাওয়া শেষ করে মাংস নিয়ে এখন ওরা যার যার বাসায় যাচ্ছে। আর আমরাও একটু ফ্রি হয়েছি, আমাদের রান্নাবান্নাও শেষ, মোটামুটি খাওয়া দাওয়া শেষ। এখন আমরা এই মুক্ত বাতাসে একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব। ওই যে আমার ছোট যা আম কুড়াচ্ছে। এগুলো নাকি বেশিরভাগই পোকা। যেহেতু আজকে ঈদের দিন কোনো বৃষ্টি ছিল না, তাই দিনটাও ছিল একদম অসাধারণ। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে 2টা আছে, ওই যে পাশে আছে। এটা দেখো তো, প্রচুর আম পুড়ে থাকে। হ্যাঁ, গাছে কেমন উঠে আমি জানি, তাই যেমনই গাছ উঠো আম পুড়ে দাও। ছেলে মানুষ তাও বলে সোজা গাছ। উঠো উঠো, উঠবা। এমনি দাও দে, দুটো খাই। এমনি দাও, তোমার আব্বু ফোন দিতে, দাদা ফোন দিতে, মোবাইল নিয়ে গেছে। কি এটা? স্পাইডারম্যান, বাংলাদেশি স্পাইডারম্যান। কি মনে করছো? কাঁঠালটা কি পাকা? কাঁচা। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।